আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ফেসবুকে কি লাইভটা সম্প্রচার হয়নি? ফেসবুকে কি লাইভটা দেখা যাচ্ছে? আচ্ছা, আমি একটু দেখি চেক করে। জি হুজুর, লাইভ চলছে। হুম, আচ্ছা, ঠিক আছে। সূরাতুল ইখলাস তো সম্পূর্ণ আপনাদেরকে পড়িয়ে দেওয়া হয়েছিল, তাই না? আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা সূরাতুল ফালাক একটু প্র্যাকটিস করতে পারি। সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমরা অল্প একটুখানি সময় নিব, 10 মিনিট মতো সময় নিব আমরা সূরা পড়ার জন্য, তারপরেই আমরা মূল ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আর দেরি করবো না, ক্লাস শুরু করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সূরাতুল ফালাক শুরু থেকে সকলে খেয়াল করেন। সূরাতুল ফালাকের সবার প্রথমে, সবার শুরুতে যে শব্দটি রয়েছে সেই শব্দটি আমরা সূরাতুল ইখলাসের শুরুতেও সেই শব্দটি আমরা দেখেছি। শব্দটি হচ্ছে উল, এবং কফ অক্ষর উচ্চারণ করার সময় আমাদেরকে আমাদের জিহ্বার গোড়া একটুখানি উপরের দিকে উঠিয়ে দিয়ে আওয়াজ এবং কণ্ঠস্বরকে ভারী করে দিয়ে, মোটা করে দিয়ে সুন্দর করে সঠিকভাবে উচ্চারণ করতে হবে। উল। এরপরে যে শব্দটি রয়েছে শব্দটি হচ্ছে আউযু। হামজার উচ্চারণ শক্ত করে, আইনের উচ্চারণ গলার মধ্যখান থেকে বা গলার মাঝখান থেকে একটুখানি চাপ দিয়ে আউযু। আ আউযু আউযু। এরপরে যে শব্দটি রয়েছে শব্দটি হচ্ছে বিরব্বিল। বিরব্বিল 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 বিরব্বিল। ফালাক। সবার শেষে সূরাতুল ফালাকের সবার শেষে যে শব্দটি রয়েছে শব্দটির নামের সাথে সূরার নাম মিল রেখে ফালাক। ফালাক। সকলে নিজ নিজ জায়গা থেকে, নিজ স্থান থেকে সুন্দর করে ফালাক। 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 এরপরে সূরাতুল ফালাকের দ্বিতীয় নাম্বার আয়াতের প্রথম দিক থেকে সকলে খেয়াল করেন। সূরাতুল ফালাকের দ্বিতীয় নাম্বার আয়াতের প্রথম স্থানে যে শব্দটি রয়েছে শব্দটি হচ্ছে মিন। 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 ময়ূরস্য অনেশ্বরের মতো উচ্চারণ হবে। মিন।
মিন 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 এরপরে শাররি মা শাররি মা, না মিন নয়, এটা মিং হবে, অনুস্বরের মতো উচ্চারণ হবে। শাররি মা 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 শাররি মা। এরপরে যে শব্দটি রয়েছে শব্দটি হচ্ছে খলাক 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 খলাক। এরপরে ওয়ামিন ওয়ামিন শাররি ওয়ামিন শাররি ومن شر 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 এরপরে غاسق غاسق غ غ গয়নের উচ্চারণ সুন্দর করে, বাংলা গয়ের মতো না। غاسق 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 إذا وقب 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 إذا وقب। তাহলে সূরাতুল ফালাকের এই এতটুকু পর্যন্ত আপনারা বাসায় একটু সুন্দর করে পড়ে ফেলবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনাদেরকে সর্বশেষ আলিফ, বা এবং তা এই তিনটে অক্ষর পড়িয়ে দেওয়া হয়েছিল, তাই না? এবং গত ক্লাসে মনে হয় আপনাদের কাছে পড়া একটু কঠিন হয়ে গিয়েছিল।
তানবিনের বিষয়টা হয়তো বা অনেকে বুঝতে পারেননি, এবং তার পাশাপাশি সুকুনের যে সূত্র ছিল সেটাও হয়তো বা একটু জটিল হয়ে গিয়েছিল আপনাদের কাছে। এবং আমি অবশ্য ক্লাসের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে বিষয়টা নিয়ে এত বেশি হতাশ হবার প্রয়োজন নেই, এবং এটা যে আপনাকে এখনই বুঝে ফেলতে হবে, এখনই শিখে ফেলতে হবে, বিষয়টা এমন না। তো যাই হোক, সমস্যা নেই। গত ক্লাসে যাদের বুঝতে সমস্যা হয়েছিল, আসলে এইটা আপনারা জাস্ট একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, যে এখানে একটা ক্লাসে যে বিষয়ে আলোচনা করা হবে সেই বিষয়টা যে শুধুমাত্র আপনারা একবারই পাবেন বিষয়টা এমন না, এটা আপনারা অনেকবার পাবেন, সামনে আরো অনেকবার এই বিষয়গুলো আসবে, আরো অনেকবার রিপিট হবে। আমাদের প্রতিষ্ঠানে প্রায় দেখা যাচ্ছে কি যে 40 থেকে 50 হাজারের মতো প্রায় শিক্ষার্থী। তো আসলে এখানে একেবারে সেই বাচ্চা বয়স থেকে শুরু করে একেবারে শেষ বয়সের শিক্ষার্থী পর্যন্ত আমাদের এখানে রয়েছেন আলহামদুলিল্লাহ। এবং আমি দীর্ঘ 14-15 বছর যাবত এখানে আছি, মানে এই কোরআনের খেদমতের সাথে আছি আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি সবাই মোটামুটি পারে, তবে সেই ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদেরকে একটু সময় নিয়ে এখানে লেগে থাকতে হবে, একটু চেষ্টা করতে হবে, একটু সময় দিতে হবে, তাহলেই হবে, ভয় পাবার কোনো কারণ নেই। ঠিক আছে, তাহলে আমরা একটু পুরাতন পড়াগুলো রিভাইজ দিব ইনশাআল্লাহ। 1 নম্বর ঘর থেকে সকলেই খেয়াল করেন। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন কি বলা হয়? আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজাহ বলা হয়। 1 নম্বর ঘর। হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ পেশ উ। এক জবর এক, জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ কেমন করে করতে হয়? 5 নম্বর ঘর। বা জবর বা, বা জবর বা, বাবা। 6 নম্বর ঘর। বা জির বি, বা পেশ বু, বিবু। উচ্চারণ যাতে এমন না হয় যে বা জির বি, বা পেশ বু, বিবু, এভাবে টান টান ভাব যাতে না আসে। সাধারণভাবে এখানে যে শব্দগুলো রাখা হয়েছে এবং যেভাবে আমাদের এই চার্টটা তৈরি করা হয়েছে, শব্দগুলো খুব সহজ ভাবে উপস্থাপন করা হয়েছে, খুব সহজ সহজ শব্দ এখানে রাখা হয়েছে। কিন্তু এই সহজ শব্দগুলো রাখা হয়েছে এই কারণে যে একটা শব্দ যদি কঠিন হয়ে যায়, প্রথম দিকে যদি আপনারা একটা কঠিন শব্দ হয়, তাহলে সেই ক্ষেত্রে হরকত বা হারকাতের উচ্চারণে টান পড়ে যাবে, তখন আপনারা দুইটা একসাথে মেনটেন করতে পারবেন না। তো সেজন্য এখানে আসলে একদম সহজ শব্দগুলো দেখে এত উৎফুল্ল হওয়ার কারণ নেই, যে এগুলো তো সবই পারি এরকম মনে করার কোনো কারণ নেই। এখানে শব্দগুলো সহজ হলেও এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে অক্ষরের উচ্চারণ যাতে সঠিক এবং শুদ্ধ হয়। তার পাশাপাশি হরকত বা হারকাতের উচ্চারণে যাতে টান না পড়ে সেদিকে লক্ষ্য রাখা, খেয়াল করা। 7 নম্বর ঘর। বা জবর বা, বা পেশ বু, বাবু। বা জির বি, বাবু বি, বাবু বি, বাবু বি, শব্দগুলোতে টান পড়বে না। 8 নম্বর ঘর। বা পেশ বু, বা জির বি, বুবি। বা জবর বা, বুবি বা, বুবি বা, বুবি বা। 9 নম্বর ঘর। হামজা জবর আ, বা জির বি, আবি। বা জবর বা, আবি বা। 10 নম্বর ঘর। হামজা পেশ উ, বা জবর বা, উবা। বা জবর বা, উবাবা। 11 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর, তানবিনের ঘরগুলো আমি বাদ রাখছি, একবার করে বলে দিচ্ছি, কিন্তু আমি আপনাদেরকে আবারও একটু জানিয়ে দেই যে তানবিন যাদের বুঝতে এখনো সমস্যা হচ্ছে, এটা নিয়ে টেনশন করবার কোনো কারণ নেই। এটা পরবর্তীতে আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিব, বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। একবার করে বলে দিচ্ছি, যদি আপনারা যারা পারবেন তারা পড়বেন, আর যারা পারবেন না তারা স্কিপ করতে পারবেন, সমস্যা নেই। 11 নম্বর ঘর। বা জবর বা, বা যুক্ত হবে নুনের সাথে বান। জবর যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। বা জির বি,
বিযুক্ত হবে নুনের সাথে বিন, জির যদি দুইটি হয় কয়টি হবে নুন সাকিন। 11 নম্বর ঘরে সবার শেষে বা পেশ বু, বা পেশ কি, বুযুক্ত হবে কার সাথে, বুযুক্ত হবে নুনের সাথে বুন, পেশ যদি দুইটি হয় কয়টি হবে নুন সাকিন। 12 নম্বর ঘর হামজা জবর আ, আলিফকে কখন হামজা বলা হয়। 12 নম্বর ঘরে মধ্যখানে বা জের বি, বিযুক্ত হবে নুনের সাথে বিন, জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। 12 নম্বর ঘরে সবার শেষে বা জবর বা, বা যুক্ত হবে নুনের সাথে বান, জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। 13 নম্বর ঘর বা জির বি, বা জবর বা, বিবা, বা পেশ বু, বিবাবু, 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 শব্দে যাতে কোনোভাবে টান না পড়ে। 14 নম্বর ঘর হামজা জির ই, বা জবর বা, ইবা, ইবা, অক্ষরের উচ্চারণ শক্ত হবে এবং শব্দ গঠনে কোনো টান পড়বে না, লক্ষ্য রাখতে হবে। 15 নম্বর ঘর হামজা জবর আ, বা জির বি, আবি, আবি, আ, আ, বি, আবি, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায় আলিফকে তখন হামজা বলা হয়। হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। 16 নম্বর ঘর বা জের বি, বা পেশ বু, বিবু, বা জবর বা, বিবু বা। 17 নম্বর ঘর বা পেশ বু, বা জের বি, বুবি, বুবি, বুবি। 18 বা পেশ বু, বুযুক্ত হবে নুনের সাথে বুন, পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। বা জের বি, বিযুক্ত হবে নুনের সাথে বিন, জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। 19 হামজা জের ই, বা জের বি, ইবি, বা জের বি, ইবি বি। 20 হামজা পেশ উ, বা জের বি, উবি। 21 বা পেশ বু, বা জের বি, বুবি। এই চার্টের 21 নম্বর ঘর পর্যন্ত আপনাদের পড়া থাকবে, বাকি ঘরগুলো বাদ থাকবে। এরপরে স্ক্রিনে সকলে খেয়াল করেন, স্ক্রিনে তো আপনাদেরকে এখন স্ক্রিনে আমরা যে অক্ষরটি বা যে হরফটি দেখতে পাচ্ছি অক্ষরটির নাম হচ্ছে তা, এবং তা অক্ষরটি আপনাদেরকে পড়িয়ে দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ। তা অক্ষরের উচ্চারণের মধ্যে তেমন বেশি কোনো জটিলতা নেই, কঠিনতা নেই। তা অক্ষর উচ্চারণ করলে তা অক্ষরের মাখরাজ অটোমেটিক্যালি মোটামুটি আদায় হয়ে যায় আলহামদুলিল্লাহ। তা অক্ষরটি যখন উচ্চারণ করা হয় তখন আমাদের জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে অটোমেটিক্যালি লেগে যায়, লেগে স্পর্শ করে এটা উচ্চারণ হয়। আচ্ছা, তাহলে 1 নম্বর ঘর থেকে সকলেই খেয়াল করেন। তা জবর তা, তা জবর তা, তা তা। 2 তা জবর তা, তা জের তি, তাতি। 3 নম্বর ঘর তা পেশ তু, তা পেশ তু, তুতু। 4 তা জবর তা, তা যুক্ত হবে নুনের সাথে তান, তা জের তি, তি যুক্ত হবে নুনের সাথে তিন। 5 তা পেশ তু, তু যুক্ত হবে নুনের সাথে তুন, পেশ যদি দুইটি হয় কয়টি হবে নুন সাকিন। তা জের তি, তি যুক্ত হবে নুনের সাথে তিন, জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। 6 নম্বর ঘর তা জবর তা, বা জবর বা, তাবা। তা জবর কি, বা জবর কি, তা জবর তা, বা জবর বা, তাবা।
7 নম্বর ঘর হামজা জবর আ তা জবর তা আতা 8 নম্বর ঘর হামজা জবর আ তা জের তি আতি 9 হামজা পেশ উ তা জবর তা উতা বা জবর বা উতাবা 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 10 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন তাজির তি তা পেশ তু তিতু তিতু 11 তা জবর তা বা জির বি তাবি 12 তা পেশ তু তু যুক্ত হবে নুনের সাথে তুন তাজির তি তি যুক্ত হবে কার সাথে তি যুক্ত হবে নুনের সাথে তিন জির যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন 13 নম্বর ঘর তা জবর তা বা জবর কি তা জবর তা বা জবর বা তাবা তা জবর তা বা জবর বা তাবা তাবা হামজা জবর আ তাবা আ তাবা আ তাবা আ তাবা আ তাবা আ শব্দগুলোর উচ্চারণ যাতে এমন না হয় যে তা বা আ কোনোভাবে কোন ক্রমেই হরকত বা হারকাতের উচ্চারণে যাতে টান না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে খেয়াল করতে হবে 14 নম্বর ঘর তা পেশ তু তা পেশ তু কি হবে তুতু তুতু তা পেশ কি তা পেশ কি তা পেশ তু তা পেশ তু তুতু তা পেশ কি তা পেশ কি তুতু তা পেশ তু তা পেশ তু তুতু 15 তা জবর তা তা জের তি তাতি তাতি তা জবর কি তা জের কি তা জবর তা তা জের তি তাতি টুটু নয় তুতু হ্যাঁ তুতু টুটু নয় তুতু তুতু 15 নম্বর ঘর তা জবর তা তা জের তি তাতি তা পেশ তু তাতি তু তাতি তু তাতি তু তাতি তু তাতি তু 16 তা জের তি তা পেশ তু তিতু তা জবর তা তিতু 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 তা তি তু তা তিতু তা তিতু তা 17 তাজির তি তি যুক্ত হবে নুনের সাথে তিন তা জবর তা তা যুক্ত হবে নুনের সাথে তান তা পেশ তু তু যুক্ত হবে নুনের সাথে তুন জির জবর পেশ যদি দুইটি হয় কয়টি হবে নুন সাকিন 18 তা পেশ তু তু যুক্ত হবে নুনের সাথে তুন পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন তা জের তি তি যুক্ত হবে নুনের সাথে তিন জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন তা জবর তা তা যুক্ত হবে নুনের সাথে তান জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন 19 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন তা জবর তা বা জবর বা তাবা তা জবর তা বা জবর বা তাবা তা জবর তা বা জবর বা তাবা 20 হামজা জবর আ বা জের বি আবি তা জবর তা আবিতা 21 হামজা জবর আ তা জের তি আতি বা জবর বা আতি বা 22 তা জবর তা হামজা জবর আ তা আ
তা পেশ তু তাআতু 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 তাআতু। 23 নম্বর ঘর। তা জবর তা, হামজা জের ই, তাই। তা জবর তা, তাই তা, তাই। তা ই, তাই, তাই, তাই তা, তাই তা, তাই তা। 24। তা পেশ তু, হামজা জবর আ, তু আ। বা জবর বা, তু আবা, তু আবা, তু আবা, তু আবা, তু আবা, তু আবা। 25 নম্বর ঘর। তা জবর তা, তা পেশ তু, তাতু। বা জবর বা, তাতু বা, তাতু বা। তা জবর তা, তা পেশ তু, তাতু। বা জবর বা, তাতু বা। 26 নম্বর ঘর। হামজা জবর আ, আ যুক্ত হবে তায়ের সাথে আত। 27। হামজা জের ই, ই যুক্ত হবে তায়ের সাথে ইত। 28। হামজা পেশ উ, উ যুক্ত হবে তায়ের সাথে উত। 29। তা জবর তা, তা যুক্ত হবে তায়ের সাথে তাত। 30। তা জবর তা, বা জের বি, তাবি। বিযুক্ত হবে তায়ের সাথে বিত, তাবিত। তা জবর তা, বা জের বি, তাবি। বিযুক্ত হবে তায়ের সাথে বিত, তাবিত, তাবিত, তাবিত। আচ্ছা, এগুলো কিন্তু পুরাতন পড়া ছিল। আর নিচে যে এক লাইন আছে এটা আপনারা বাসায় সকলে সুন্দর করে পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। এখানে আবার সা অক্ষর কোথায়? সা অক্ষরটা রোটেট হচ্ছে না কেন? স্ক্রিনে সকলেই খেয়াল করেন, এখন এই মুহূর্তে আমরা যে অক্ষরটি বা যে হরফটি নিয়ে আলোচনা করবো এই অক্ষরটি নিয়ে পূর্বে আলোচনা হয়নি। এখন এই মুহূর্তে আমরা যে অক্ষরটি নিয়ে আলোচনা করব, যে অক্ষরটি সম্পর্কে জানবো, শিখবো, পড়বো ইনশাআল্লাহ, সেই অক্ষরটির নাম হচ্ছে সা। তাহলে অক্ষরটির গঠন প্রকৃতি জানার পূর্বে আমরা সা অক্ষরের উচ্চারণ কিভাবে করতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে পড়তে হবে সেটা আমরা আগে একটু জেনে নিই। সাধারণভাবে সা অক্ষরের উচ্চারণ হবে নরম প্রকৃতির, গরম না, নরম প্রকৃতির। এবং খুব স্নেহের সাথে, খুব আদরের সাথে ঠান্ডা বাতাস দিয়ে সা অক্ষরটি উচ্চারণ করতে হবে। আমি ঠিক আপনাদেরকে যেটা যেটা করতে বলবো আপনাদেরকে ঠিক সেটা সেটা করতে হবে। সবাই একটু প্রিপারেশন নেন, সবাই একটু প্রস্তুতি গ্রহণ করেন। আমি ঠিক যেটা যেটা আপনাদেরকে করতে বলবো ঠিক সেটা সেটাই আপনাদেরকে করতে হবে। সকলেই নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ স্থানে থেকে জিহ্বা বাহিরে বের করেন। সকলেই জিহ্বা বাহিরে বের করেন। অনেকে এখনো বের করে নাই। সকলেই জিহ্বা বাহিরে বের করেন। সকলেই জিহ্বা বাহিরে বের করেন। এবার জিহ্বার আগা ভালো করে খেয়াল করে শোনেন, বোঝেন, তারপরে মুখ নাড়াবেন। সকলেই জিহ্বা বাহিরে বের করেন। এরপরে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দেন। আবারও বলছি, সকলে জিহ্বা বাহিরে বের করেন। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দেন, যুক্ত করে দেন, মিলিয়ে দেন। এবার ভিতর দিক থেকে বাহিরের দিকে ধীরে ধীরে আস্তে আস্তে একটা বাতাস বের করবেন। বাতাসের গতি যাতে অনেক বেশি না থাকে। আবার জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে যাতে খুব জোরালো ভাবে চাপটে না থাকে বা যুক্ত অবস্থায় না থাকে, একটুখানি আলতো ভাবে লেগে থাকবে।
যাতে করে ভিতর দিক থেকে বাহিরের দিকে বাতাসটা স্বাভাবিকভাবে বের হতে পারে। যদি ভিতর দিক থেকে বাতাসটা বাইরের দিকে স্বাভাবিকভাবে বের হতে না পারে, তাহলে কিন্তু তখন আবার সেটা বাতাসটা গালের মধ্যেই থেকে যাবে। আবারও বলছি, সকলে জিহ্বা বাহিরে বের করেন, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে আলতোভাবে লাগিয়ে দেন, যুক্ত করে দেন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লেগে থাকবে, ওখান থেকে কিন্তু ছুটে আসবে না। লাগিয়ে ধরে রাখেন সবাই, খুব শক্তভাবে না, আলতোভাবে। জিহ্বাতে যাতে যাতে ব্যথা না লাগে, খুব আলতোভাবে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে যুক্ত হয়ে থাকবে। এবার ভিতর দিক থেকে বাহিরের দিকে ধীরে ধীরে আস্তে আস্তে একটা বাতাস বের হবে। এই যে আমি একটা আওয়াজ করছি, এই আওয়াজটা কি আপনারা সকলে শুনতে পারছেন এবং বুঝতে পারছেন? আমি যে আওয়াজটা করছি এটা কিন্তু জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের, কি হলো হঠাৎ করে? সকলেই জিহ্বা বাহিরে বের করে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে যুক্ত করে দেন আলতোভাবে। এরপরে ভিতর দিক থেকে বাহিরের দিকে ধীরে ধীরে আস্তে আস্তে একটা বাতাস বের করেন এভাবে। বাতাসের গতি কিন্তু খুব কম থাকবে এবং বাতাসটা ঠান্ডা ঠান্ডা থাকবে, নরম প্রকৃতির। এরপরে আমাদেরকে সা অক্ষরটি উচ্চারণ করতে হবে। সা, 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 সা। প্রথমে ওই যে যতক্ষণ পর্যন্ত বাতাস বের হবে ততক্ষণ পর্যন্ত জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে, মিলিত অবস্থায় থাকবে, মিলে থাকবে। জিহ্বার আগা সেখান থেকে চলে আসবে না। যখন বাতাস আর বের হবে না, যখন আ মতো আওয়াজ হবে, তখন জিহ্বার আগা সেখান থেকে অটোমেটিক্যালি চলে যাবে। আবারও বলে দিচ্ছি, সকলেই জিহ্বা বাহিরে বের করেন। এবার জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে আলতোভাবে যুক্ত করে দেন, অনেক বেশি জোরালো ভাবে যাতে যুক্ত না হয়। জিহ্বার আগা যদি সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে অনেক বেশি শক্তভাবে জোরালো ভাবে যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে ভিতর দিক থেকে বাহিরের দিকে বাতাসটা বের হতে পারবে না। পরবর্তীতে গালের মধ্যে যে বাতাসটা থেকে থাকবে, মুখের মধ্যে যে বাতাসটা থেকে যাবে, এটা একটা চাপ সৃষ্টি হবে এবং এই চাপ সৃষ্টি হয়ে, যেমন পানি আটকে কিন্তু রাখা যায় না, পানির চাপ যখন অনেক বেশি হয় ওটা কিন্তু কোনোভাবে আর বেঁধে রাখা যায় না, ওটা যেভাবেই হোক ফেটে ফুটে বের হয়ে যায়। তো বাতাসের ক্ষেত্রে এরকমটা হবে। তো যখন জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে অনেক বেশি জোরালো ভাবে লেগে থাকবে, তখন কিন্তু মুখের মধ্যেই বাতাস অনেক বেশি হয়ে চাপ সৃষ্টি হয়ে তখন এখানে একটা প্রতিক্রিয়া মতো সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ নরম অক্ষরের উচ্চারণটা তখন গরম হয়ে যাবে, তখন বাতাস বের হয়ে যাবে, তখন অক্ষরের উচ্চারণ কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এরকম হয়ে যাবে যে, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে নরম ভাবে আলতো ভাবে যুক্ত থাকবে, যাতে ভিতর দিক থেকে বাইরের দিকে বাতাসগুলো বের হতে পারে। যেমন মা বোনেরা রান্না করার সময় যে কিছু দেখা যায়, পাত্র দেখা যায় যেটা পানি বের হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে সেটার মধ্যে ছিদ্র থাকে। হ্যাঁ, তো ওরকম আর কি, যে আপনার জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে যুক্ত থাকবে, কিন্তু ভিতর দিক থেকে বাতাসটা যাতে বাহিরের দিকে নির্বিঘ্নে বাধা না পেয়ে খুব ভালোভাবে বের হতে পারে, সেই স্পেসটা বা সেই সুযোগটা কিন্তু দিতে হবে। ঠিক আছে?
সকলে আবার জিহ্বা বাহিরে বের করেন, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে আলতোভাবে যুক্ত করে দিয়ে ভিতর দিক থেকে বাহিরের দিকে ধীরে ধীরে আস্তে আস্তে বাতাস বের করে পরবর্তীতে সম্পূর্ণ অক্ষরটি উচ্চারণ করতে হবে। তা তা আমি আপনাদের কমেন্ট দেখি, নুসরাত জাহান তাসফি লিখেছেন একটা কমেন্টও দেখবে না হুজুর, তো কমেন্ট করে লাভ আছে? আমি আসলে কমেন্ট দেখি, কিন্তু ক্লাসের মধ্যে আপনাদের এসএমএস গুলো যেগুলো প্রয়োজনীয় সেগুলোর উত্তর দিই, আর যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো উত্তর দেই না। সবগুলো দেখি, তো মাঝে মাঝে জুমে মিস্টেক হয়, মাঝে মাঝে লাইভেও মিস্টেক হয়। তবে আমি এসএমএস গুলো দেখি, যেগুলো প্রয়োজনীয় সেগুলো তাৎক্ষণিক উত্তর দিয়ে থাকি, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো স্কিপ করে যাই। সকলেই উচ্চারণ করার চেষ্টা করেন। বাতাসের পরিমাণটা যাতে অনেক বেশি না হয়। তা তা একদিনে হয়ে যাবে না, এটা চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যেভাবে বলছি সকলে আবারও সেভাবে একটু ট্রাই করেন, যাদের এখনো হচ্ছে না। ঠিক আমি যেমনটা বলবো, আমি ঠিক যেভাবে বলবো সেভাবে সকলেই জিহ্বা বাহিরে বের করেন। জিহ্বা বাহিরে বের করতে তো আপনাদের আর সমস্যা হয় না, নাকি জিহ্বাও বাহিরে বের করতে পারবেন না? জিহ্বা কষ্ট করে বাহিরে বের করেন, কোনো লজ্জা নাই, আপনার জিহ্বা কেউ দেখবে না। সকলেই জিহ্বা বাহিরে বের করেন। এবার জিহ্বার আগাকে সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে যুক্ত করে দেন। কামড় দিতে পারেন জিহ্বাতে, ওই যে অনেক সময় গ্রামের দিকে দেখা যায় কি যে একটা মহিলা একটা কথা মুখ ফুসকে হঠাৎ করে বের হয়ে গেছে, এবার জিহ্বাটা হঠাৎ করে কামড় দেয়, হাই হাই কি হলো কি হলো। তো ওরকম টাইপ, কিন্তু নিচের দাঁতের সঙ্গে খুব বেশি লাগবে না। তো জিহ্বাতে কামড় দেওয়ার মতো ওরকমই, কিন্তু জিহ্বাতে কামড় দিলে তো শক্তিটা অনেক বেশি থাকে, বা দেখা যাচ্ছে কি যে অনেক জোরালো হয়। তো অত বেশি জোরালো হবে না। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে যুক্ত থাকবে আলতো ভাবে, নরম ভাবে, অনেক বেশি প্রেসার পড়বে না, যাতে করে ভিতর দিক থেকে বাইরের দিকে বাতাসটা বের হতে পারে এরকম। আহ হ্যাঁ, আলতো ভাবে লাগাতে হবে, পর্যাপ্ত পরিমাণে একটা ফাঁকা রাখতে হবে, যাতে করে ভালোভাবে ভিতর দিক থেকে বাহিরের দিকে বাতাসটা বের হতে পারে। বাতাসটা বের হওয়ার জন্য একটু স্পেস দিতে হবে। এবং এর পরবর্তীতেই জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে যুক্ত রেখে, মিলিত রেখে বাতাস বের হবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে আলতোভাবে যুক্ত থাকবে। এবং এভাবেই অক্ষরের উচ্চারণটা করতে হবে। আহ 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 এটা সরাসরি মাখরাজ বললে আপনারা বুঝতে পারবেন, কিন্তু এত ডিটেলসে বুঝতে পারবেন না। এটার মূল যে মাখরাজ সেটা হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা অক্ষর উচ্চারণ করতে হয়। তো এটা বললে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো তারপরেও বলে দিচ্ছি, সা অক্ষরের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে বা যুক্ত করে সা অক্ষর উচ্চারণ করতে হয়, এটাই মাখরাজ। হ্যাঁ, নিচের দাঁতের সঙ্গেও হালকা স্পর্শ করবে, সমস্যা নেই, নিচের দাঁতের সঙ্গেও লাগবে হালকা, ওটা উচ্চারণ করতে গেলে লেগে যাবে, তাতে কোনো সমস্যা নেই। উপরের দাঁতের সঙ্গেও লাগবে, নিচের দাঁতের সঙ্গে একটু কম লাগবে, উপরের দাঁতের সঙ্গে একটু বেশি লাগবে, আর নিচের দাঁতের সঙ্গে লাগবে কিন্তু কম লাগবে। কিন্তু জিহ্বাটা অনেক বেশি প্রেসার দিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরা যাবে না, তাহলে কিন্তু ভিতর দিক থেকে বাহিরের দিকে বাতাসটা বের হবে না। আর বাতাস বের না হলেই অক্ষরের উচ্চারণ কিন্তু তখন দেখা যাচ্ছে কি যে আপনার কি বলবো যে ওই সাধারণ যখন বাতাস হয় সেই বাতাসটা কিন্তু আমাদের জন্য উপকারী, কিন্তু যখন ঝড় হয় তখন সেটা কিন্তু আমাদের জন্য আর উপকার হয় না। তো যখন বাতাসটা ভিতরে থেকে যাবে, বাহিরে বের হতে পারবে না, তখনই কিন্তু পরবর্তীতে পরবর্তীতে এমন এমন কমেন্ট করেন আপনারা, পরবর্তীতে যখন বাতাসটা ভিতরের মধ্যে থেকে যাবে এবং বাহিরে বের হতে পারবে না, কিন্তু এক সময় দেখা যাচ্ছে কি যে অনেক প্রেসারে পড়ে বের ঠিকই হবে, কিন্তু এমন ভাবে বের হবে সেটা ঠান্ডা বাতাস থাকবে না, তখন সে বাতাসটা গরম হয়ে যাবে। অর্থাৎ এরকম হয়ে যাবে যে
এরকম হয়ে যাবে এবং অনেক বেশি প্রেসার পড়ে যাবে, সিনের উচ্চারণ মতো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবাই 1 নাম্বার ঘরে শুরু থেকে সকলেই খেয়াল করেন এবং যেভাবে আপনাদেরকে বলে দিলাম সেভাবে সবাইকে বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। একদিনে একটা অক্ষর হয়ে যাবে না। আপনারা ক্লাসে এসেছেন মাত্র, প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। আমাদেরও একদিনে হয়ে যায়নি। তো যেভাবে নিয়ম শিখিয়ে দিয়েছি, যেভাবে পড়িয়ে দিয়েছি, এভাবে প্র্যাকটিস করতে হবে, সহপাঠীরা মিলে প্র্যাকটিস করতে হবে, করতে করতে হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। 1 নাম্বার ঘরে শুরু থেকে সকলেই খেয়াল করেন। সা, জবর সা, সা। অক্ষরের উচ্চারণ খুবই নরম ভাবে হবে, খুবই সফট ভাবে হবে, কোনো শক্ত ভাব যাতে এখানে মিশতে না পারে। আবার উচ্চারণ করতে গিয়ে এটাও লক্ষ্য রাখতে হবে অক্ষরের উচ্চারণে যাতে টান না পড়ে যায়, সরি, অক্ষরের উচ্চারণে যখন হরকত বা হারকাত যুক্ত হবে তখন যাতে টান পড়ে না যায়। অর্থাৎ তা, জবর তা, এরকম টান টান ভাব যাতে চলে না আসে। অক্ষরের উচ্চারণকে নরম করতে গিয়ে হরকতের উচ্চারণে যাতে টান চলে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সা, জবর সা, সা, জের সি, সা, পেশ তু, সা, জবর সা, সা, জের সি, সা, পেশ তু। 2 নাম্বার ঘর থেকে সকলে খেয়াল করেন। সা, পেশ তু, সা, জের সি, 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 সা, জবর সা, 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 সা। 3 নাম্বার ঘর। সা, জের সি, সা, জবর সা, সা, জবর সা, সা, পেশ তু, 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 সা, পেশ তু। 4 নাম্বার ঘর। সা, জবর সা, সা, জবর সা, 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 জবর সা, সা, জবর সা, 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 সা। 5 নাম্বার ঘর। সা, জবর সা, সা, জের সি, সা, সি। 6 নাম্বার। সা, জবর সা, সা, পেশ সু, সা, সু, সা, সু, সা, সু। 7 নাম্বার ঘর। তা, জবর তা, সা, জবর সা, তা, সা, তা, সা। 8 নাম্বার ঘর। তা, পেশ তু, সা, জের সি, তু, সি। হামজা, জবর আ, তু, সি, 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 আ। 9 নাম্বার ঘর। সা, পেশ সু, সা, পেশ সু, সু, সু। 10 নাম্বার ঘর। হামজা, জবর আ, সা, জবর সা, আসা। বা, জবর বা, আসা বা। 11। বা, জবর বা, হামজা, জির ই, বা ই। সা, জবর সা, বা ই সা, বা ই সা।
12 বা জবর বা, হামজা জবর আ, বা আ, সা জবর সা, বা আ সা। 13 নম্বর ঘর, সা জবর সা, সা যুক্ত হবে নুনের সাথে সান। সা জের সি, সি যুক্ত হবে নুনের সাথে সিন। জের যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। সা ফির সু, সু যুক্ত হবে নুনের সাথে সুন। জের জবর পেশ যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। 14 সা পেশ সু, সু যুক্ত হবে নুনের সাথে সুন। সা জবর সা, সা যুক্ত হবে নুনের সাথে সান। সা জের সি, সি যুক্ত হবে নুনের সাথে সিন। জের জবর পেশ যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। 15 সা জের সি, সি যুক্ত হবে নুনের সাথে সিন। সা জবর সা, সা যুক্ত হবে নুনের সাথে সান। সা পেশ সু, সু যুক্ত হবে নুনের সাথে সুন। জের জবর পেশ যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। 16 বা জবর বা, সা পেশ সু, সু যুক্ত হবে নুনের সাথে সুন, বাসুন। 17 বা জির বি, সা জবর সা, সা যুক্ত হবে নুনের সাথে সান, বিসান। 18 হামজা জবর আ, বা জবর বা, আবা। সা জবর সা, সা যুক্ত হবে নুনের সাথে সান, আবাসান, আবাসান। 19 হামজা জবর আ, বা জির বি, আবি। সা পেশ সু, সু যুক্ত হবে নুনের সাথে সুন, আবিসুন। 20 হামজা জবর আ, সা জের সি, আসি। বা জবর বা, আসিবা। 21 সা পেশ সু, সু যুক্ত হবে নুনের সাথে সুন। পেশ যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। সা পেশ সু, সু যুক্ত হবে নুনের সাথে সুন। পেশ যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। আচ্ছা, অনেকেই হয়তো মনে করছেন যে আপনাদেরকে হয়তো মাকসাস পড়ানো হচ্ছে না। আসলে এটা মনে করার কারণ আছে। আসলে মাখরাজ বলতে আমরা হয়তো বুঝি ওই যে নির্দিষ্ট করেই যে মাখরাজ গুলো আসলে গতানুগতিক মুখস্থ করতে হয়, ওটাকেই আমরা মাখরাজ মনে করে থাকি। কিন্তু মাখরাজ কাকে বলে এটা আমাদেরকে আরো ভালোভাবে জানতে হবে, আরো ভালোভাবে বুঝতে হবে। তো সেটা হচ্ছে যে অক্ষরের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। অর্থাৎ একটি অক্ষরের উচ্চারণ কিভাবে হবে সেটা আপনি যদি আপনার ভাষায় আপনার মতো করে বলতে পারেন, সেটাই মাখরাজ। অন্য আরেকজন কিভাবে বলেছে না বলেছে ওটা আপনাকে মুখস্থ, দেখা যাচ্ছে একজন বলেছে আরবিতে বলেছে, আমরা যদিও বাংলাতে পড়ি যে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, হলকের শুরু হইতে হামজা হা। তো অনেকে হলক মানে কি সেটাই জানে না। তো কোথায় হলক সেটা না জেনে সে বলতেছে হামজা হা। অর্থাৎ এই যে না জেনে আমরা মাখরাজ মুখস্থ করছি। তো এটা এইভাবে যদি আমরা মুখস্থ করে একেবারে কি বলবো যে মানে অনেক টাটকা করে মুখস্থ করে রেখে দেই, এবং এই মাখরাজের অর্থ যদি আমরা না বুঝি, তাহলে এই মাখরাজ দিয়ে আসলে কোনো কাজে আসবে না। মাখরাজ আপনাকে আপনার মতো করে বুঝতে হবে।
এই যে আমি আপনাদেরকে বললাম যে সা অক্ষর উচ্চারণ করার জন্য আপনাকে জিহ্বা বাহিরে বের করতে হবে, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে যুক্ত করতে হবে, এরপরে ভেতর দিক থেকে বাইরের দিকে ধীরে ধীরে আস্তে আস্তে বাতাস বের করতে হবে, এরপরেই সা অক্ষরটি উচ্চারণ করতে হবে। এটাই মাখরাজ, এটাও মাখরাজ, মানে এটাও মাখরাজ বলতে এটাই মাখরাজ। ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে যে আর গতানুগতিক মাখরাজ যেটা, সেটা হচ্ছে যে সা অক্ষর জিহ্বার আগা থেকে, এটা আসলে এক এক বইয়ে এক এক রকম ভাবে লেখা আছে, কিন্তু যেটা বেশি প্রসিদ্ধ সেটা হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দুই আগার সঙ্গে যুক্ত করে সা অক্ষর উচ্চারণ করতে হয়। তো আমি যদি আপনাদেরকে এইভাবে বলতাম বা আমি যদি আপনাদেরকে এইভাবে মুখস্থ করিয়ে দিতাম, তো এতে করে আসলে খুব বেশি ফায়দা বা খুব বেশি লাভ হতো বলে তো আমার মনে হচ্ছে না। তো মাখরাজ আমি অবশ্যই আলোচনা করছি, মাখরাজ বরং আমি আরো অনেক বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝাচ্ছি। তো আপনারা যে মাখরাজের কথা বলছেন, আমি বুঝতে পারছি যে ওই গতানুগতিক যে মুখস্থ করানো হয় সেটার কথা বলতে চাচ্ছেন। মাখরাজ অবশ্যই আপনারা মুখস্থ করবেন। মুখস্থ করার থেকে সব থেকে বেশি বেটার হয়, সব থেকে বেশি ভালো হয় আপনি যদি আপনার নিজের ভাষায় নিজের মতো করে বলতে পারেন যে এই অক্ষরের উচ্চারণটা কিভাবে করতে হয়, তাহলে বরং সেটাই সব থেকে বেশি ভালো হয়। আপনি যদি আপনার নিজের মতো করে বলতে পারেন যে সা অক্ষর উচ্চারণ করার সময় জিহ্বা বাহিরে বের করে উপরের দুই দাঁতের সঙ্গে জিহ্বার আগাকে লাগাতে হয়, এরপরে ভিতর দিক থেকে একটুখানি বাতাস বের করতে হয়, এরপরে সা অক্ষরটা উচ্চারণ করতে হয়, এটাই অনেক সুন্দর মাখরাজ, এটাই বরং আপনার জন্য সব থেকে ভালো মাখরাজ। মাখরাজ জিনিসটা কি, এটা আপনি আপনার মতো করে যদি বুঝতে পারেন যে এই অক্ষরের উচ্চারণটা এইভাবে করতে হয় এবং আপনি আপনার মতো করেই বলেন, সেটাই ভালো। অন্য আরেকজন কিভাবে বলেছে ওইটা আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আপনাদের এই যে এর আগেও আমি তা অক্ষরের মাখরাজও কিন্তু আপনাদেরকে বলেছিলাম, তা অক্ষরের মূল যে মাখরাজ গতানুগতিক ভাবে নুরানি কায়দা যেভাবে দেওয়া আছে, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা অক্ষর উচ্চারণ করতে হয়। তো তা অক্ষর উচ্চারণ করতে গেলে অটোমেটিক্যালি আমাদের জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে যুক্ত হয়ে যায়, মেলে, স্পর্শ করে। তা আপনি যদি আপনার ভাষায় সুন্দর করে বলতে পারেন যে তা অক্ষরের মাখরাজ হচ্ছে জিহ্বা আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে যায় বা স্পর্শ করে তা অক্ষর উচ্চারিত হয়, এটাই সব থেকে ভালো। যদিও নিজে বলতে গেলে কিছুটা ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু নিজের মতো করে বুঝে এইভাবে বলাটাই সব থেকে বেশি ভালো। গতানুগতিক এইভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই যে তা অক্ষর জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা অক্ষর উচ্চারণ করতে হয়, এইভাবে মুখস্থ করার প্রয়োজন নেই, মানে অন্যরা যেভাবে বলে দিয়েছে ওইভাবে পড়তে হবে, মুখস্থ করতে হবে, বিষয়টা এরকম না। আচ্ছা, তাহলে 27 নম্বর ঘর থেকে সকলেই খেয়াল করেন। বা পেশ বু হামজা জির ই, বু ই, ই যুক্ত হবে তাই সাথে ইস, বু ইস, বু ইস, বু ইস। 28, তাজির তি, তি যুক্ত হবে তাই সাথে তিস। 29, তা পেশ তু, তু যুক্ত হবে তাই সাথে তুস। 30, হামজা জবর আ, বা জির বি, বি যুক্ত হবে তাই সাথে বিস, আবিস। 31 নম্বর ঘরটা বাদ থাকবে, এই সরি 31 থেকে 36 নম্বর ঘরগুলো বাদ থাকবে, এটা একটু বড় বড় শব্দ, এটা পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে পড়িয়ে দিব ইনশাআল্লাহ। তো 1 থেকে 30 নম্বর ঘর পর্যন্ত আপনারা সকলে বাসায় খুব সুন্দর করে পড়ে আসবেন ইনশাআল্লাহ, এবং সা অক্ষরের উচ্চারণটা যাদের হচ্ছে না খুব সুন্দর করে প্র্যাকটিস করবেন, এবং আপনাদের নিজ নিজ মেসেঞ্জার গ্রুপে যে সকল সহপাঠী আছে তাদের সাথে মিলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। এবং তাছাড়াও যাদের সমস্যা হচ্ছে তারা আপনাদের যে নিজ নিজ অ্যাডমিন রয়েছে, প্রতিনিধি রয়েছে, তাদের সাথে একটু যোগাযোগ করবেন, আমি আশা করি তারাও আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আপনাদের যত প্রশ্ন আছে করতে পারেন। ফেসবুক লাইভে মেসেঞ্জার গ্রুপে ক্লাসের লিংক দেওয়া আছে, ক্লাস করতে পারবেন জুমে অথবা ফেসবুক লাইভে। এবার আপনাদের যত প্রশ্ন আছে করতে পারেন।
নুন সাকিনের ব্যবহারটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। নুন সাকিনের ব্যবহারটা এখন না, নুন সাকিনের ব্যবহার আমরা পরবর্তীতে শিখবো ইনশাআল্লাহ। নুন সাকিনের ব্যবহারটা তাসবিদের মধ্যে রয়েছে, এবং আহ আরো সহজভাবে বললে ওটা ব্যাকরণের মধ্যে বা গ্রামারের মধ্যে রয়েছে। ও আচ্ছা আচ্ছা, সা হরফের গঠন প্রকৃতি তো বলাই হলো না আপনাদেরকে, তো আসলে এর আগে আমার একদমই খেয়াল ছিল না। সেটা হচ্ছে সা অক্ষরের গঠন প্রকৃতি কিন্তু খুবই সহজ, খুবই সাধারণ আলহামদুলিল্লাহ। এক নাম্বার ঘরের সবার শেষে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সা অক্ষরের প্রধান বা মূল রূপ। এটা দেখতে অনেকটা নৌকার মতো, এবং এটার উপরে তিনটি নোক্তা বা তিনটি ফোঁটা থাকবে, এবং একটি দাঁতের উপরে যদি তিনটি নোক্তা অথবা তিনটি ফোঁটা থেকে থাকে তাহলে তখন সে অক্ষরটির নাম হয়ে যাবে সা। এবং এই একটি দাঁত দিয়ে মোট 5টি অক্ষর গঠন করা যায়। এবং আহ এই একটি দাঁতের আলোচনা পূর্বের, না, গত ক্লাসের পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছে। তো যাদের ক্লাস গ্যাপ গিয়েছিল বা মিস হয়েছিল, তারা আপনাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে অথবা বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজে 2টা ক্লাস উপরে গেলে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, লিভ নেওয়া যাবে। কারো কোনো প্রশ্ন থাকলে জানাতে হবে। যে তাজবিদ কি মুখস্থ করা লাগে? হ্যাঁ, তাজবিদ মুখস্থ করতে হয় এবং বুঝতেও হয়। হুজুর, আপনিও কি পরবর্তীতে ক্লাস নিবেন? জি, ইনশাল্লাহ নিব। হ্যাঁ, সা অক্ষর উচ্চারণ করার সময় টান হবে। আচ্ছা, ঠিক আছে। আপনাদের অনেক প্রশ্ন, সব প্রশ্ন আসলে এইভাবে আমার একার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না। আপনারা আপনাদের প্রতিনিধি যারা রয়েছে তাদের সাথে একটু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।